ঈদ যাত্রার পথে পথে দুর্ভোগ। ঢাকা, টাঙ্গাইল, চন্দ্রা, নবীনগরে দীর্ঘ যানজট, পাটুরিয়ায় গাড়ির লম্বা সারি, গাদাগাদিতে ট্রেনের স্বস্তি উধাও, লঞ্চেও প্রচণ্ড ভিড়। ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার কড়াকড়ি, গুরুত্বপূর্ণ শতাধিক স্থানে র্যাব পুলিশের চেকপোস্ট, নিয়োজিত আছেন 10,000 সদস্য, টহল দিচ্ছে সেনাবাহিনীও। সৌদি আরবে পবিত্র ঈদ উল আজহা, পাথর নিক্ষেপের পর কোরবানি ও মাথা মুন্ডন শেষে ইহরাম খুলবেন হাজিরা। চাঁদপুর, পটুয়াখালীতে ঈদ উদযাপনে কয়েক গ্রামের বাসিন্দারা। এবং মধুর সম্পর্ক থেকে প্রকাশ্য বিবাদে ট্রাম্প মাস্ক, মার্কিন ধনকুবেরের সব কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি, পাল্টা হিসেবে প্রেসিডেন্টের অভিশংসন দাবি। সকালের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঈদের আগের দিন ঘরমুখী মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় আছেন সহকর্মী মেহেদি হাসান, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট আছেন ইউসুফ আলী, রাজধানীর সদরঘাটে আছেন তানভীর হাসান মেঘ, কমলাপুর রেল স্টেশনে আছেন রায়দুল ইসলাম শুভ এবং গাবতলী বাস টার্মিনালে আছেন তোহা খান তামিম। শুরুতে যাচ্ছি মেহেদের কাছে। দুর্ভোগের যে চিত্র সেটি কিন্তু গতকালের মতো আজও বজায় রেখেছে এবং এই মুহূর্তে রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা অংশে। সড়কপথে ঢাকা ময়মনসিংহ রোডে যারা আসলে বাড়ি যান, এই রোড ধরে কিন্তু এই চান্দনা চৌরাস্তা এলাকায় আসার পরেই কিন্তু তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। আমরা দেখেছি প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে এই সড়কটিতে টঙ্গী পার হওয়ার পরপরই, বিশেষ করে সাইনবোর্ড এলাকা থেকে শুরু করে এই চান্দনা চৌরাস্তা শেষ মাথা পর্যন্ত কিন্তু বিশাল একটা লম্বা সারি আমরা দেখতে পাচ্ছি। প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু এই যানজটের ভোগান্তি আসলে পাড়ি দিয়ে মানুষজন কিন্তু এই চান্দনা চৌরাস্তা পাড়ি দিচ্ছেন। সুতরাং এই মহাসড়কটি ধরে যখন আসলে মানুষজন যাচ্ছেন, এই চান্দনা চৌরাস্তা পার হওয়ার পরপরই কিন্তু সড়ক একদমই ফাঁকা। সেই পথ ধরে কিন্তু সাধারণ মানুষ সহজেই কিন্তু বাড়ি যেতে পারছেন। আর চন্দ্রার কথা একটু যদি বলি, যে গাজীপুরের উপর দিয়ে দুটি মহাসড়ক গিয়েছে, এটি একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, অন্যটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। সেই মহাসড়কে দুটি সড়ক মিলিত হয়েছে কিন্তু চন্দ্রায়, গাজীপুর থেকে যে মহাসড়কটি গিয়েছে এবং তার পাশাপাশি ঢাকা থেকে যে সড়কটি আসলে বের হয়েছে, সেই সড়কের যে বেহাল দশা সেটি কিন্তু গতকাল থেকে আমরা জানিয়েছিলাম যে সেই সড়কে সাধারণ মানুষ যারা রয়েছেন ব্যাপক ভোগান্তি পাড়ি দিয়েই কিন্তু ভোগান্তি নিয়েই কিন্তু তারা সেই সড়কটুকু পাড়ি দিচ্ছেন। অল্প কিছু জায়গা, বিশেষ করে 5 থেকে 6 কিলোমিটার জায়গা পাড়ি দিতে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে। এমনকি আমরা দেখেছি সেই সড়কটিতে আসলে পরিবহনের যে এক ধরনের সংকট দেখা দিয়েছে সেটি কিন্তু চরম আকারে ধারণ করেছে। এবং গতকাল রাতে আমরা খবর নিয়ে দেখেছি যে আসলে যারা কাল যেতে পারেননি তারা চন্দ্রায় রাতে আসলে অবস্থান করেছেন, আশপাশের মসজিদে অবস্থান করেছেন, সড়কের পাশে ফুটপাতে শুয়েছিলেন। আসলে পরিবার পরিজন নিয়ে যারা এখানে এসেছিলেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। আসলে ছোট ছোট বাচ্চা, 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের নিয়ে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন বাবা মা যারা রয়েছেন। তারা রাস্তায় রাত কাটিয়েছেন, তারপর আজকে অপেক্ষা করছেন কখন আসলে গাড়ি পাবেন। এই যে গাড়ি সংকট, পরিবহন সংকটের বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম পরিবহন মালিকদের সাথে, কেন আসলে হঠাৎ করে এই বছর পরিবহনের সংকট দেখা দিয়েছে। তারা আসলে যেমনটি বলছেন যে পর্যাপ্ত পরিমাণে গাড়ি কিন্তু রাজধানীতে প্রবেশ করতে পারছে না। যে গাড়িগুলো 2 দিন আগে গিয়েছে সেই গাড়িগুলো কিন্তু প্রবেশ করতে ব্যাপক বাধার মুখে পড়তে হচ্ছে, কেননা সড়কের ফিরতি পথেও কিন্তু এক ধরনের চাপ লক্ষ্য করা গেছে। কেননা এবার কিন্তু কুরবানির পশু যেটি রয়েছে সেই পশুবাহী যান আসলে রাজধানীতে প্রবেশ করার ফলে ব্যাপক পরিমাণে তাদেরও কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে যদি বলা চলে, সড়ক পথের ঈদযাত্রায় কোনো স্বস্তি নেই এবং যারা আসলে এই পথ পাড়ি দিচ্ছেন, গাজীপুরের উপর দিয়ে পাড়ি দিচ্ছেন, তারা কিন্তু ভোগান্তি নিয়ে যাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রা সবশেষ। এই বিষয়ে আরও খবর জানবো মানিকগঞ্জে রয়েছেন সহকর্মী ইউসুফ। এই যে যানজট আর ভোগান্তির নাকাল কিন্তু ঈদে ঘরমুখ মানুষ এরা। আজকে এই মুহূর্তে শুধু ঈদের যাত্রীরাই নয়, যারা গরু ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু একদম অতিষ্ঠ হয়ে উঠছে। কেউ 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ধরে এইটা ঘাট এলাকাতে তারা অপেক্ষা করছে ঘাটটুকু পার হওয়ার জন্য। এই মুহূর্তে যদিও 5 কিলোমিটার পর্যন্ত পাটুরিয়া ঘাটের চারদিকেই ছড়িয়ে রয়েছে যানজট।
থমকে রয়েছে ফেরি। আমরা এখানকার যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে পয় নিষ্কাশনের অসুবিধা সহ শুরু করে যে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে শিশু ও নারীরা বিশেষ করে। আমরা এখানে আসলে এই চাপটা পড়তে শুরু করে এবং সেটা রাতে কমে আসে, আবার যানজটের সৃষ্টি হয় এবং সেটা একদম পাঁচ হয়েছে। প্রশাসন বলছেন যে যে তুলনায় যানবাহন এসেছে এবং যাত্রী এসেছে সেই ক্ষেত্রে কিন্তু নৌযান অর্থাৎ বিশেষ করে ফেরির সংখ্যাটা খুবই কম রয়েছে, সংকট রয়েছে, লঞ্চ সংকট রয়েছে, যার জন্য কিন্তু এই ভোগান্তির মাত্রাটা বৃদ্ধি পেয়েছে। আমরা এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে এটা কিন্তু দ্বিতীয় যে এই দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানজট যাতে শৃঙ্খলিত থাকে এর জন্য কিন্তু টহল পুলিশ থেকে শুরু করে সব ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং কি তা কিন্তু কাজ করছে। তবে তারা বলছেন যে এই যে যানজটের যে নাকাল তারা কিন্তু যে নাকাল তারা কিন্তু এটা সৃষ্টি হচ্ছে। আর সেক্ষেত্রে এখানে যদি যে যানবাহন গুলোকে অপেক্ষা করছে সেই কথা যদি বলি এখানে কমপক্ষে সহস্রাধিক যানবাহন এবং অপেক্ষা করছে এই ঘাট এলাকাতে এবং কি সেই দিকে লক্ষ্য করলে এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছে যে তারা বলছেন যে এই যে আমরা যেহেতু অনেক কিন্তু গরুবাহী যে যানবাহনটা তাও কিন্তু শহরের দিকে ঢুকতে একটু কয়েক ঘন্টার ব্যবধানে সদরঘাট এই যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেটির পুরোপুরি চিত্র পাল্টে গিয়েছে। কেন বলছি এই কথা, সকাল থেকে তো আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে লঞ্চঘাটের কি অবস্থা সেই বিষয়ে জানাচ্ছিলাম। সদরঘাটে কিন্তু এই যে পুরো লঞ্চঘাট টার্মিনাল সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল। একটু যদি আপনাদেরকে ক্যামেরার ফ্রেমে দেখাতে চাই যে ভোর দিকে যেই চিত্রটি ছিল সেই চিত্র এখন একদম নেই বললেই চলে। কেন বলছি বারবার এই কথা, সেটি হচ্ছে যে এই যে পল্টনগুলো রয়েছিল অর্থাৎ এই পল্টনে যে সারিবদ্ধভাবে যে লঞ্চগুলো বাধাই করে রাখা হয়েছিল তখন কিন্তু পুরো সদরঘাট লঞ্চ টার্মিনালে কানায় কানায় পূর্ণ ছিল। যাত্রীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং যে যেভাবে পেরেছে মাথায় বোঝা করে কিন্তু তাদের যে গন্তব্যস্থান সেই গন্তব্যস্থানে কিন্তু তারা ছুটছিলেন। কিন্তু কিছুক্ষণের ব্যবধানে আমরা দেখছি যে পুরো সদরঘাট এখন একদমই ফাঁকা রয়েছে। অল্প কিছু সংখ্যক যাত্রী আমরা লক্ষ্য করতে পারছি যেগুলো হচ্ছে মূলত এখন চাঁদপুর কিংবা ইলিশা এবং ভোলার দিকে হয়েছিল এবং তারপরে কিন্তু তারপরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে সকল যাত্রীরা এখানে এসেছেন তারাই কিন্তু মূলত এখানে উঠেছেন এবং আমরা লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে তারপরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে সকল যাত্রীরা এখানে এসেছেন তারা উঠেছেন এবং কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে এবার অন্যান্য বছরের মূলত এই যে পুরো শিকার হতে হয় সেটি এখন পর্যন্ত আমরা এইরকম কোনো অভিযোগ পাইনি এবং সেই সঙ্গে তারা অনেকটা বলছেন যে স্বস্তির সঙ্গে তারা টিকিট কাটতে যে ভোগান্তির শিকার হতে হয় সেটি এখন পর্যন্ত আমরা এইরকম কোনো অভিযোগ পাইনি এবং সেই সঙ্গে তারা অনেকটা বলছেন যে স্বস্তির সঙ্গে তারা তাদের যে ঈদ যাত্রা সেটি তারা করতে পারছেন এবং তারা বারবার একটি কথাই বলছেন যে সড়ক পথে আসার সময় তাদের ভোগান্তি পেতে হয়েছে এবং যানজটের সৃষ্টি হতে হয়েছে। তাদের যে দাবি সে দাবিটি হচ্ছে যে সড়ক পথে যদি যান চলাচল অনেকটা স্বাভাবিক করা যায় তাহলে এই যে সদরঘাট লঞ্চ টার্মিনাল আসতে তাদের যে বাধা পোহাতে হয়েছে সে বাধা পোহাতে হবে না। তবে অন্যদিকে বারবার একটি বার্তা তারা দিচ্ছেন যে গত বছরের তুলনায় এবার অনেকটা স্বস্তিভাবে তারা তারা কিন্তু তাদের যে যাত্রা সেই যাত্রার উদ্দেশ্যে তারা ছেড়ে যেতে পারছেন এবং দক্ষিণগামী যে মানুষ সেই দক্ষিণগামী মানুষগুলো আমরা লক্ষ্য করতে পারছি। তাদের দক্ষিণগামী মানুষের কিন্তু এখনও যে সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে সেই লঞ্চ টার্মিনালে এখন পর্যন্ত আমরা কানায় কানায় কিন্তু পূর্ণ না থাকলেও অল্প কিছু সংখ্যক আমরা মানুষ যে লঞ্চ সংশ্লিষ্টরা রয়েছেন তারা
যে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ রয়েছে এবং যাত্রীদের কথা চিন্তা করে তারা বারবার বলছেন যে তাদের কাছে তাদের পর্যাপ্ত পরিমাণ লঞ্চ রাখা হচ্ছে। অন্যদিকে এই যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেই লঞ্চ টার্মিনালের নিরাপত্তার খাতে কিন্তু আমরা দেখছি যে ব্যাপক প্রস্তুতি রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখছি যে র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা দেখছি যে সেনাবাহিনীও কিন্তু পল্টন রয়েছে, সেই পল্টনে সেনাবাহিনী কিছুক্ষণ পর পরই পরিদর্শন করছে। তো সব মিলিয়ে বলা চলে যে এই যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, এবারে যাত্রাটা অনেকটাই স্বস্তির। তো আমরা তো এতক্ষণ ধরে এই যে সদরঘাট লঞ্চ থেকে অর্থাৎ নৌপথের খবর জানাচ্ছিলাম। তো আমরা এখন একটু কমলাপুর রেল স্টেশনে যেতে চাই, সেখানকার কি খবর আছে। আমার আরেক সহকর্মী আছে রাইদুল ইসলাম শুভ, তার কাছে একটু সরাসরি যেতে চাই। অন্যান্য পথের যদি চিত্র বলতে যাই, অবস্থা বা স্বাভাবিক থাকলে মানে অস্বাভাবিক থাকলেও ট্রেন যাত্রা কিন্তু স্বস্তি বলা যাচ্ছে একদিক দিয়ে। কেননা সকাল 6টায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সময় মতো ছেড়ে যায় এই শেষ যাত্রা, এই যাত্রার শেষ দিনে এসে। তবে প্রতিটা ট্রেনেই কিন্তু উপচে পড়া ভিড়। মানুষরা আসলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আসলে গন্তব্যে যাওয়ার জন্য তারা জীবনে ছাদের ট্রেনে উঠেছেন, ছাদের ট্রেনে উঠে কিন্তু আসলে তারা যাত্রা করছেন। তবে যারা সিট পেয়েছেন তারা আসলে সন্তুষ্ট প্রকাশ করেছেন, কেননা বিগত যে সকল ট্রেনগুলো ছিল যাত্রী তারা বলছিলেন যে তারা ট্রেনগুলো সময় মতোই ছেড়ে যাচ্ছে। আর যারা সিট পাননি তাদের কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি তারা অনেক স্ট্যান্ডিং টিকিট পেয়ে, বেশিরভাগ দেখেছি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে। এবং ছোট বাচ্চা থেকে শুরু করে বড় যারা রয়েছে সকলেই, ছেলে মেয়ে উভয়রাই আসলে এই ঝুঁকি নিয়েই কিন্তু এই ট্রেনের ছাদে উঠে যাত্রা করছে। আমরা যেমনটা জানি যে আজকের দিনটি পার হলে কিন্তু আগামীকাল ঈদুল আজহা, এই দিনটির জন্য আসলে সবাই অপেক্ষা করেছিল। অনেকের আজকে বিশেষ করে গার্মেন্টসগুলো ছুটি হওয়ার কারণে কিন্তু নারায়ণগঞ্জের এই দিক থেকে কি একটা চাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পড়েছে। এবং যে কারণে দেখছি এই উত্তরবঙ্গ আমরা যে ট্রেনটি এখন দেখছি, এই ট্রেনটি মূলত বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট এক্সপ্রেস যেই ট্রেন, লালমনিরহাটে যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু এখন অবস্থান করছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে, যেটি কিনা সকাল 8:30টায় ছেড়ে যাওয়ার কথা। বিগত ট্রেনগুলো কিন্তু সময় মতোই গিয়েছে। তবে আমরা দেখছি যে ভিড় রয়েছে ব্যাপক। তো যদি বলতে চাই সব কিছু মিলিয়ে রেলপথে স্বস্তি রয়েছে সময়ের দিক দিয়ে। এই তো আমার কাছে ছিল আসলে রেলপথের চিত্র। আমরা একটু সড়ক পথে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। সড়ক পথে কিন্তু তেমন একটি স্বস্তি মিলছে না। শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড জ্যামে একেবারে নাকাল পরিস্থিতি। দেখা যাচ্ছে যে কাউন্টারগুলোতে মানুষ, অসংখ্য যাত্রী আসলে অপেক্ষায় রয়েছেন তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য। এবং আমরা লক্ষ্য করছি যে একেবারে ঢাকার ভেতরে, ঢাকা থেকে বের হওয়ার যে প্রবেশপথ, অন্যতম প্রবেশপথ এবং বের হওয়ার যে পথটি সেটি হচ্ছে গাবতলী, যে উত্তরবঙ্গের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখানে মানুষ গন্তব্য করেন। এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে একেবারে স্থবির হয়ে আছে জ্যামে, এবং যাত্রীরাও কিন্তু কাউন্টারের সামনে অপেক্ষায় রয়েছেন। অসংখ্য যাত্রী অপেক্ষায় রয়েছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রয়েছেন। কারণ হচ্ছে যে এই যে যানজট রয়েছে, সেই যানজট কিন্তু ঢাকায় প্রবেশ করেছে। বলা যায় যে এই গাবতলী যানজট একেবারে সেই ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু করে একেবারে বলা যায় যে আমিন বাজার পার হয়ে সাভার পর্যন্ত এই জ্যামটি আসলে ছুঁয়েছে। এবং এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে যারা যাত্রী রয়েছেন তারা বাসের জন্য, যে তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্যের যে বাস, সেই বাসের জন্য তারা অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ সময়ের জন্য। তো সব মিলিয়ে বলা যায় যে একেবারে রাস্তাঘাটে যে যানজট, সেই যানজটে বলা যায় যে স্থবির হয়ে পড়েছে। এবং ধীরগতি আমরা লক্ষ্য করছি, যে কিছুটা ধীরগতি আমরা লক্ষ্য করছি, এবং সেটি চলে গেছে আমিন বাজার পর্যন্ত পুরো প্রবেশ হয়। সেক্ষেত্রে ঢাকা থেকে বের হওয়ার যে বিষয়টি, সেটি আসলে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। তো এই ছিল রাজধানীর মাজার রোড থেকে সড়ক পথের চিত্র। ঘরমুখী মানুষের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার কোরবানির পশুর হাটের খবর।
শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দরদাম আর হাঁকডাকে রাতেও চলছে বেচাকেনা। মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ বড় গরু মালিকদের। ঈদের বাকি আর মাত্র একদিন। বৃষ্টি আর রাখার জায়গার সংকট সহ নানা কারণে শেষ দিকেই কোরবানির পশু কিনতে আগ্রহী হন ঢাকাবাসী। তাই শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীতে কোরবানির পশুর হাট। উত্তরার দিয়াবাড়ির পশুর হাট ঘুরে দেখা গেছে বড় ও ছোট গরুর চাহিদা যেন তুঙ্গে। 3 থেকে 4 মনের চাহিদাই বেশি গ্রাহকদের কাছে, যা নিয়ে চলছে দর কষাকষিও। বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, কিন্তু কেউ জিততেছে কেউ হাঁটতেছে, তো দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। 4টার সময় এখানে আসছি হাটে, ঘুরে মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল সব জায়গায়। এখন আবার একটু মনে হয় দাম বাড়তেছে। 1 লাখ টাকা, 1,60,70,000 টাকার গরু এটা চাইতেছে 2,10,20, মানে 2 লাখ, মানে 2 লাখের উপরে কইতে হইব, মানে নিচে পাওয়া যাবে না। 35 মন ওজনের পাবনার রাজাবাবু হোক বা 24 মন ওজনের নাটোরের কালোমানিক, বড় গরুই কপালে ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের। আমাদের ফাটে যাচ্ছে। আজ থেকে 2 দিন আগে যে গরু আমাদের 300, 350 করে দাম বলছে, সেই গরু আমরা আজকে 250, 280 এই দামে বিক্রি করে দিলাম। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা 4-5টা বন্ধু বান্ধব মিলে 2 ট্রাক 40টা গরু নিয়ে আসছিলাম। আমরা বেচাকেনা শেষ মোটামুটি। তবে অনেকের অভিযোগ হাটে নেই পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা ও শৌচাগার। ইজারাদারদের দাবি পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। মেন সমস্যা হচ্ছে আপনার বাথরুমের, এখনো বাথরুমে ঢোকা যায় না, এক হাঁটু কাদু। ভোগান্তি থেকে লাঘব করার জন্য দিয়াবাড়ি হাটে, গেওরুর হাটের যে কর্তৃপক্ষ, ইজারাদার কর্তৃপক্ষ, তারা সবসময় তাদের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের কোনো সমস্যা হলে তারা সেখানে ছুটে যাচ্ছে। এদিকে জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ পরিস্থিতি সামাল দিতে 24 ঘন্টা কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে দেশের কয়েকটি স্থানে। সে খবর জানাতে রাজধানীর পান্থপথে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে। কাজল, প্রতিবারের মতো সৌদি আরবের সাথে মিল রেখে দেশেও রাজধানী সহ বিভিন্ন এলাকায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। কলাবাগান পান্থপথের যে সামুরাই কনভেনশন সেন্টার, সেখানে আছি আমি। এখানেও ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত 7:15টায় অনুষ্ঠিত হয়েছে, 8:15টায় দ্বিতীয় জামাত এবং 9:30টায় তৃতীয় জামাত ঈদুল আজহার অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে সকাল থেকেই আমরা দেখছি যে মুসল্লিরা এখানে আসছেন, নারী পুরুষ বিভিন্ন বয়সী মুসল্লিরা। তারা আনন্দঘন মুহূর্তই কিন্তু তাদের ঈদের নামাজ আদায় করে অনেকে চলে গেছেন প্রথম জামাতে, এবং দ্বিতীয় জামাতে অংশ নিয়েছেন শত শত মুসল্লি এখানে। এবং মুসলিম উম্মাহ বাংলাদেশের আয়োজনে এই ঈদের জামাত রাজধানীতেই 38টি পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে তারা বলছেন যে সারা বাংলাদেশেই ঈদের জামাত সৌদি আরবের সাথে মিল রেখে যাতে অনুষ্ঠিত হয় সে আহ্বান তারা জানিয়েছেন। এবং নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে দেশ এবং বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধি কামনার জন্য তারা দোয়া করেছেন। এবং ঈদের নামাজের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বলা চলে যে আজকে থেকে শুরু হয়ে গেল ঈদের আমেজ। এবং অনেকেই আজকে কোরবানি করবেন এবং ঈদের 3 দিন পর্যন্ত কিন্তু কোরবানি কিন্তু পশু জবাই করতে পারবেন। তো আমার কাছে এই ছিল ঈদ জামাতের খবরাখবর। রাজধানী থেকে চলে যাচ্ছে চাঁদপুরে আরও খবর জানতে, সেখানে আছেন সহকর্মী ফারুক আহমদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরে এবারও আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। তো এই মুহূর্তে আমি আছি জেলার হাজীগঞ্জের সাদরা দরবার শরীফে। এখানে ঠিক ঘড়ির কাঁটায় 8:10 ঈদের জামাত শুরু হয়েছে এবং সেই জামাত শেষে এখন মিলাদ হচ্ছে। তার মধ্যে কিন্তু খুতবা পাঠ হয়েছে এবং মুসল্লিরা মুনাজাত করেছেন। বিশ্বের মুসলমানদের সমৃদ্ধি কামনা করে সেই মুনাজাতে দোয়া করা হয়। এবং এই ঈদের জামাতে যিনি ইমামতি করেন তিনি হলেন মাওলানা জাকারিয়া মাদানী। তিনি এখানে এই সাদরা দরবার শরীফে ঈদের জামাতটি বরাবর তিনি ইমামতি করে যাচ্ছেন, এবারও ঠিক তিনি করলেন। এর পাশাপাশি সাদরা হামিদিয়া মাদ্রাসায় পৃথক আরেকটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা আছে, কিছুক্ষণ পরে হয়তো সেখানে আরেকটি জামাত হবে। এখানকার যারা আগামী ঈদ যাপন করে তারা জানিয়েছেন যে
মূলত 1928 সাল থেকে, অর্থাৎ এখন থেকে প্রায় 97 বছর আগে এখানে একজন পীর ছিলেন মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি। তার সেই সৌদি আরব সহ বিশ্বের যেখানে একদিনে চাঁদ দেখা যায় সেই চাঁদকে কেন্দ্র করে এবং হানাফি মাযহাবের অনুসারী হিসেবে তিনি প্রথম এই দেশে ঈদুল আজহা, ঈদুল ফিতর এমনকি পবিত্র রোজা পালন প্রথা চালু করেন এবং এবারও তারা ঠিক সেই ধারাটি চালু রেখেছেন এবং এখানকার যারা অনুসারী আছেন তারা দাবি করছেন যে মূলত এই শাহজালাল দরবার শরীফের সেই যে মাওলানা ইসাক রহমতুল্লাহ ছিলেন তার দেখানো পথে কিন্তু এখন সারা দেশে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কিন্তু পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং রোজা উৎসব গুলো পালন হয়ে আছে এবং তারা বলছেন যে এই ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে তারা এর সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন। ইসলামিক ফাউন্ডেশন তাদের কোনো সিদ্ধান্ত দেয়নি। একটি লক্ষ্য সেটি ছিল যে একই দিন যেন সবাই পবিত্র দুটি ঈদ এবং রোজা পালন করতে পারে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে 50 গ্রামে আগাম ঈদ উদযাপনের যে প্রধান জামাত শাহজালাল দরবার শরীফ, সেখান থেকে সব শেষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা। এদিকে হজের তৃতীয় দিনে মুজদালিফায় রাত্রি যাপন শেষে মিনায় জামারায় পাথর নিক্ষেপ করবেন হাজিরা। পরে পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করে ইহরাম খুলবেন। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। নয় জিলহজ মুজদালিফায় সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করেন হাজিরা। ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগে কিছু সময় অবস্থান করে মিনার উদ্দেশ্যে রওনা হন তারা। 10 জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসেই বড় জামারাতে জোহরের আগেই 60টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামারাতে কঙ্কর নিক্ষেপ করেই হাজিরা মিনায় কোরবানির পশু জবাই করেন। এক্ষেত্রে যারা ব্যাংকের মাধ্যমে কোরবানি করবেন তারা ব্যাংকের লোকদের কাছ থেকে মাথা হলক করার নির্দিষ্ট সময় জেনে নেন। কোরবানির পরপরই মাথা হলক করার মাধ্যমে হজের ইহরাম থেকে হালাল হবেন হাজিরা। মাথা মুন্ডনের মাধ্যমে হাজি ইহরামের কাপড় পরিবর্তন করা সহ সব সাধারণ কাজ করতে পারলেও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। ঈদের লম্বা ছুটিতে সিলেটে বেড়াতে আসা পর্যটকদের জন্য প্রস্তুত হোটেল, মোটেল, রিসোর্ট। অনুকূল পরিবেশ থাকায় এবার অন্তত 5 লাখ পর্যটক সিলেট বেড়াতে আসবেন বলে আশা পর্যটক সংশ্লিষ্টদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। বিশাল পাহাড় বেয়ে নেমে আসা পাথরের সঙ্গে স্বচ্ছ পানির কলতান উপভোগ করতে পর্যটকরা বারবার ছুটে আসেন সিলেট। জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল, মাধবকুণ্ড দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণীয় পর্যটন স্পট। দেশের 168টি চা বাগানের মধ্যে সিলেট অঞ্চলে 137টির অবস্থান। এ অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই চা বাগানগুলো বাড়তি আকর্ষণ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারকে কেন্দ্র করে সিলেটে গড়ে উঠেছে পর্যটন অঞ্চল। সংশ্লিষ্ট সকলে পর্যটন শিল্পের উন্নয়নে সড়ক অবকাঠামো উন্নয়নের কথা বলেন। এক্সপ্লোর করতে গিয়ে যেটা হচ্ছে যে এগুলো আপনার মানুষ খেয়াল করতেছে, অচেতনভাবেই দূষণ করতেছে। এই ক্ষেত্রে খুব প্রয়োজন যে তাকে সচেতন করা। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক বরণে প্রস্তুত রয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট এবং পরিবহন সেক্টর। আর পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় আমরা কিছু অতিরিক্ত টহল টিম রেডি করেছি যাতে পর্যটন নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ট্যুরিজম পুলিশ আমাদের নিরাপত্তার ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট তাদের সাথে যোগাযোগ করে রেখেছি। সিলেট অঞ্চলে 5 শতাধিক ভালো মানের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্ট হাউস রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্ক। কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় লেগেছে দ্বন্দ্ব। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান মাস্কের মতে এই বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। এরই জেরে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। এর পরপরই মার্কিন বাজারে প্রায় 14% কমেছে টেসলার শেয়ারের মূল্য। অপরদিকে চুপ থাকেননি মাস্কও। তিনি ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না বলে মন্তব্য করে অভিশংসনেরও দাবি তুলেছেন। খেলার খবর অবশেষে সামনে এলো 2023 ওয়ানডে বিশ্বকাপে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট। নাসুমকে হাথুরুর চরকাণ্ড এবং সাকিব তামিম দ্বন্দ্ব সহ বেশ কিছু আলোচিত বিষয় উঠে এসেছে এই রিপোর্টে। কমিটির কাছে সাক্ষাৎকারে ক্রিকেটার নাসুম আহমেদকে কোচ চন্ডিকা হাথুরু সিংহের লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন এক কোচিং স্টাফ। আর ওই দলের অধিনায়ক সাকিব আল হাসানের দাবি সেই ঘটনা ফাঁস করতে উস্কানি দিয়েছিলেন তামিম ইকবাল। এই সেই 2023 ওয়ানডে বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, যা নিয়ে এত লুকোচুরি। দিন মাস বছর পেরোলেও অজানা কারণে এতদিন প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। অবশেষে সময় সংবাদের হাতে এলো তা। ভারতে 50 ওভার ওয়ার্ল্ড কাপে চরম ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্পেশাল কমিটি গঠন করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। 3 সদস্যের কমিটিতে ছিলেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। অনুসন্ধানে নেমে ওই বছর 3 ডিসেম্বর থেকে 2024 জানুয়ারির মধ্যে 8 ক্রিকেটার, 2 নির্বাচক, একজন বোর্ড পরিচালক এবং কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের 5 জনের সাক্ষাৎকার নেয় কমিটি। সেখানে আলোচিত অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা, যার মধ্যে ছিল নাসুম আহমেদকে চন্ডিকা হাথুরু সিংহের আলোচিত চড়কাণ্ড। রিপোর্টে উল্লেখ রয়েছে, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাথুরু নাসুম কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি এবং নাসুমের ঘাড়ে হাথুরুর আঘাত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি। আরও বলা হয়, সাবস্টিটিউট হিসেবে থাকা নাসুমকে ক্রিজে থাকা ব্যাটসম্যানের কিছু একটা দ্রুত দিয়ে আসতে বলেছিলেন হাথুরু। সেখানে কালক্ষেপণ করায় রেগে গিয়ে তার জার্সির কলার ধরে টান দেন লঙ্কান কোচ। কাহিনী শেষ হয়নি এখানে। এরপর এই ঘটনা ফাঁস হয় গণমাধ্যমে। ওই দলের অধিনায়ক সাকিব আল হাসান কমিটির কাছে সাক্ষাৎকারে দাবি করেন, নাসুমকে ফোন করে ঘটনা ফাঁসে প্ররোচনা দিয়েছিলেন নানা নাটকের মধ্য দিয়ে ক্যাপ্টেন্সি হারানো তামিম ইকবাল ও সে সময়ের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব এই দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ না থাকায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার এই বক্তব্যকে আমলে নেয়নি। মূলত বিশ্বকাপের আগ মুহূর্তে হুট করে সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তামিমের অবসর, আবার অবসর ভেঙে ফিরে আসা, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়া, বিশ্বকাপ দলে না থাকা, আর এসব ঘটনার পর সাকিবের বিশ্বকাপে নেতৃত্ব পাওয়া, সবকিছু নিয়ে ভীষণ অস্থির সময় কেটেছে দেশের ক্রিকেটে। তবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে তামিম পরে বলেছেন যে সাকিবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নাকি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন তিনি। 2 সিনিয়রের সম্পর্কে ফাটল ব্যাপক ক্ষতি করেছিল দেশের ক্রিকেটকে। কোচ ও ক্রিকেটার কিংবা কোচদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনে ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছিল 23 বিশ্বকাপে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই যাত্রায় পথে পথে দুর্ভোগ। ঢাকা, টাঙ্গাইল, চন্দ্রা, নবীনগরে দীর্ঘ যানজট, পাটুরিয়ায় গাড়ির লম্বা সারি, গাদাগাদিতে ট্রেনের স্বস্তি উধাও, লঞ্চেও প্রচন্ড ভিড়। এবং সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আজ পাথর নিক্ষেপের পর কোরবানি ও মাথা মুন্ডন শেষে ইহরাম খুলবেন হাজিরা। চাঁদপুর, পটুয়াখালীতে ঈদ উদযাপনে কয়েক গ্রামের বাসিন্দারা। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।